6 মাসের বাচ্চার মা হয়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে আসতে লজ্জা করে না তোমার ইরা? যে স্বামী তোমাকে রিক্সা চালিয়ে বিসিএস ক্যাডার বানালো, তার সাথে তুমি প্রতারণা করলে? এত খারাপ তুমি ইরা? দেখো আনোয়ার, তুমি আমার পড়াশোনার খরচ দিয়ে অনেক উপকার করেছো, কিন্তু এখন আমি বিসিএস ক্যাডার আর তুমি একজন রিক্সা চালক। সবাই কি বলবে আমার জামাই একজন রিক্সা চালক? তুমি কখনো আমার যোগ্য ছিলে না আনোয়ার। আর এখন তো আমি সরকারি চাকরি করব, আমার পাশে তোমাকে মানাবে না। বাহ, কি সুন্দর কথা! বিসিএস ক্যাডার তুমি, তোমার সাথে আমার যায় না। কিন্তু যখন তোমার মামা মামি তোমাকে তাড়িয়ে দেয়, তখন তোমার কাছে কিছু ছিল না, তখন তো তুমি যোগ্য ছিলে না। আমি তো একজন অনাথ মেয়েকে বিয়ে করেছিলাম, যার চাল চুলা কিচ্ছু ছিল না। তখন তো তোমাকে ঠিকই বিয়ে করেছি আমি। হ্যাঁ, আমি মেনে নিলাম তুমি তখন বিয়ে করেছিলে, কিন্তু তখন তো তুমি আমার রূপ দেখে প্রেমে পড়ে গিয়ে বিয়ে করলে। আর এখন আমার তোমার সাথে সংসার করা সম্ভব না। আমার বয়ফ্রেন্ড অনেক বড় লোক, অনেক টাকা তার, তাকে রেখে তোমার মতন একজন রিক্সা চালকের বউ হয়ে থাকতে পারবো না। রূপ সারা জীবন থাকে না। আমি তোমাকে কখনো রূপ দেখে ভালোবাসিনি, শুধু তোমার মন দেখেছি। কিন্তু তোমার মন তো ভালো না। যার কাছে সৌন্দর্য সুখের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার কাছে আমি কিছু আশা করি না। ঠিক আছে, ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেওয়া হবে, সাইন করে নিও। ও, তুমি তো পড়াশোনা জানো না, নিজের নামও লিখতে পারো না। সরি, টিপসই করে দিও। আর তোমার মেয়েকে কোনো দরকার নেই আমার, নিজের সাথেই রেখে দিও। আনোয়ার দীর্ঘশ্বাস ফেলে বলল, জীবন রে, আর কত খেলা দেখাবি? যার জন্য রিক্সা চালাতে চালাতে হাতে ব্যথা হয়ে গেল, সে তো অন্য কারোর হাত ধরে বসে আছে। যার পরীক্ষার ফিস জোগাড় করতে নিজের রক্ত বিক্রি করে দিয়েছি, সেই আজকে মনকে রক্তাক্ত করলো। বাড়ি ফিরে যাই। 6 মাসের মেয়েটা কান্না করছে। মা রে, মাফ করে দে রে মা, তোর বাবার কোনো যোগ্যতা নেই, তোর মা সেই জন্য চলে গেল, মাফ করে দে মা। কি হলো আনোয়ার, তোমার বউ কোথায়? বাড়িতে আসে না? বাড়িওয়ালা জিজ্ঞেস করলেন। না কাকা, ও এখন বিসিএস ক্যাডার। আমার মতন রিক্সাওয়ালার সাথে এই বাড়িতে থাকবে? ভাঙা বাড়ি, সে তো এখন নতুন বাড়িতে থাকবে, নতুন মানুষের সাথে। আসলে কিছু মানুষ কারোর কখনো আপন হয় না, তারা শুধু ব্যবহার করতে জানে, প্রতিদান দিতে জানে না। কিন্তু তুমি এই 6 মাসের বাচ্চাকে কি করে বড় করে তুলবে? কাকা, আপনি চিন্তা করবেন না, কষ্ট করে হলেও আমার মেয়েকে আমি মানুষ করব। আমি ওকে শেখাবো সৌন্দর্যই সব না, মনই সব। আর কাকিকে একটু বলবেন ওর যাতে একটু খেয়াল রাখে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। সকাল হয়ে গেল, রিক্সা নিয়ে বাহিরে যাই, মেয়েকে কাকির কাছে রেখে যাই। হঠাৎ করে পুলিশ কাছে আসে। এই, তোর লাইসেন্স কোথায়? বাহির কর লাইসেন্স। ও, এই নেন, এই তো লাইসেন্স নিয়ে এসেছি। তোর লাইসেন্সে ভুল আছে, তোকে থানায় যেতে হবে। কি বলেন স্যার? লাইসেন্স ভুল মানে? সবই তো ঠিকই আছে, আরও অনেক পুলিশ তো দেখেছে, কই তারা তো ভুল বলেনি। তোকে থানায় যেতে বলেছি, চল। থানায় বেশি কথা বলবি না। আচ্ছা, কি আর করার, থানায় যেতে হবে। কিন্তু ওরা থানায় না গিয়ে একটা রাস্তায় নিয়ে আসে, আশেপাশে কোনো মানুষ নেই। স্যার, আপনারা এখানে কেন নিয়ে আসলেন? এই, তোর কাছে যা আছে সব বাহির কর, আর তোর রিক্সার চাবিটা দে। ভাই, আপনারা চুরি কেন বাহির করলেন? আর আপনারা তো পুলিশ না, তাহলে কি আপনারা ডাকাতি করতে আসছেন? দেখেন ভাই, রিক্সা ছাড়া আর কিচ্ছু নেই আমার কাছে। আমার বাসায় ছোট মেয়ে আছে, কি করে খাওয়াবো তাকে? রিক্সা নিয়ে নেবেন না? দেখ, তোর কান্না শুনতে চাই না, রিক্সার চাবি দে। না, জীবন দিয়ে দিলেও চাবি আমি দিব না। তোর থেকে এভাবে চাবি নেওয়া যাবে না। ওই, ওকে রুমালটা শুকিয়ে দে। কি একটা রুমাল শুকালো, তারপর আর কিছু মনে পড়ছে না। চোখ খুলে নিজেকে হাসপাতালে দেখতে পাই। পরে মনে পড়লো আমার রিক্সা, সেটা কোথায়? কাকা মানে আমার বাড়িওয়ালাকে পাশে দেখতে পেলাম। আরে আনোয়ার, তোমার জ্ঞান ফিরেছে বাবা? তোমার শরীর ঠিক আছে এখন? আরে উঠতে যেও না এখন, শরীর তো বেশ দুর্বল। না কাকা, ঠিক আছে শরীর, কিন্তু কাকা আমার রিক্সা কোথায়? ওরা কি রিক্সা নিয়ে চলে গেছে? হ্যাঁ রে বাবা, ওরা ডাকাতি করে রিক্সা নিয়ে চলে গেছে।
তোমাকে একটা রাস্তার লোক দেখতে পায়, তখন তোমার মোবাইল থেকে ফোন করে জানান দেয়, তখন যাই আর তোমাকে অজ্ঞান হিসাবে পেয়ে নিয়ে আসি। কাকা, আপনাকে ধন্যবাদ, অনেক সাহায্য করেছেন আপনি, কিন্তু রিক্সা না থাকলে সংসার চলবে কেমন করে? আরে চিন্তা করো না, পুলিশকে জানালে ওরা তো খুঁজে বের করবে। কাকা, পুলিশ তো এমনি খুঁজে দেবে না, তাদের তো টাকা দিতে হবে। কিন্তু আপনি তো আমার কথা জানেন, পকেটে 5 টাকাও নেই, মেয়েটার জন্য কিছু আনতে পারি না, আপনার 2 মাসের বাসা ভাড়া দিতে পারিনি, রিক্সাটাও তো নিয়ে চলে গেছে, আমি তো কোনো পথ দেখি না কাকা। আরে চিন্তা করো না, তোমাদের গ্রামের বাড়ি আছে না, কিছু সম্পত্তি আছে, তা বিক্রি করে কিছু টাকা দিয়ে ব্যবসা করো। কাকা, গ্রামের বাড়িতে তো কিছু নেই, আর ইরার পরীক্ষার টাকা জোগাড় করতে সব বিক্রি করে দিয়েছি। আর আপনি তো জানেন আমার বাবা একজন রিক্সা চালক, এত সম্পত্তি তো নেই, যা ছিল সব শেষ। আরে তোমরা এখানে কথা বলতে কি সারা রাত কাটিয়ে দেবে নাকি? বাচ্চা মেয়ে কখন থেকে কান্না করছে, কাকি বলে উঠল। কান্না করছে কেন কাকি, কোনো সমস্যা হয়েছে ওর? মনে হয় খিদে পেয়েছে, কিন্তু ঘরে তো সুজি নেই, আর 6 মাসের বাচ্চাকে কি খাওয়াবো? ও হ্যাঁ, ঘরে তো সুজি নেই। আচ্ছা কাকি, আমি বাজার থেকে সুজি কিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও, বাজারে তো চলে আসি, কিন্তু টাকা তো নেই, কি করব? সামনে একটা রক্ত বিক্রির দোকান দেখতে পাই, এইটা একমাত্র উপায়, তাই রক্ত বিক্রি করে কিছু টাকা পাই, তা দিয়ে সুজি কিনে বাড়িতে নিয়ে যাই। সুজি তো আনলে, কিন্তু তুমি তো জানো আমার চোখের সমস্যা, রান্নাঘরে যেতে পারি না, আর কাজের মেয়ে তো বাসায় চলে গেছে, রান্না করবে কে? তুমি একটা বিয়ে করে নাও। না কাকি, বিয়ে করতে পারবো না, বিয়ে করলে সেই বউ এসে যদি আমার মেয়ের সাথে খারাপ আচরণ করে তখন, আর নিজের পেট চালাতে পারি না, আবার আর একটা পেট চালাবো। আপনি চিন্তা করবেন না, সুজি আমি রান্না করতে পারি। আচ্ছা, তুমি যা ভালো মনে করো তাই করো, সুজি রান্না করি, কিন্তু কাল থেকে ঘরে খাবার কি করে জুটবে, রিক্সা তো নেই, তোকে কি করে খাওয়াবো রে আমি মা, তোর বাবার তো কিচ্ছু নেই। বুঝতে পারছি এই গ্রামে আর থাকা যাবে না, শহরে যেতে হবে, কালকে গাভীটা বিক্রি করে শহরে চলে যাব। গাভীটাকে বাজারে নিয়ে যাই, বেশি না, 30,000 টাকা দাম হয়েছে, ছোট গাভী, কিন্তু কি আর করার, টাকা তো অনেক দরকার, তাই টাকা নিয়ে বাড়িতে চলে আসি। আনোয়ার, তাহলে তুমি সত্যি শহরে চলে যাচ্ছ? আমি তোমাকে আটকে রাখবো না, মেয়ের আর তোমার সুখের জন্য শহরে যাওয়াটা দরকার। কাকা, এটাই তো একমাত্র উপায়, তবে কাকা আপনাদের কথা কখনো ভুলতে পারবো না। আর কাকা, এই নেন বাসা ভাড়াটা। ঠিক আছে বাবা, নতুন বাসায় গিয়ে ফোন করো। সকাল সকাল বের হয়ে যাই, গাড়ি দিয়ে শহরে যাচ্ছি, জানি না সামনে পথ কেমন হবে, তবে যে করে হোক আমার মেয়ের জন্য একটা ভালো জীবন দিতে হবে, একজন ভালো বাবা হয়ে দেখাতে হবে। ভাই নামেন, শহরে এসে পড়ছি। কত মানুষ আসে এখানে ভাগ্য ফেরাতে, তাদের তাদের মধ্যে কি আমার ভাগ্যটা ফিরবে? আনোয়ার একটা বাসা ভাড়া নাই, বেশি দাম না, ছোট বাসার যে দাম, তা ওরা বাবা মেয়ে এত বড় বাসা নিয়ে কি করবে? মেয়েটা অনেক কান্না করছে, কিন্তু কেন সেটা বুঝতে পারছি না। খাবার তো খাইয়ে দিলাম, তাও কেন কান্না করছে? এই রুমে কে থাকে, আর এই কান্নার শব্দ কোথা থেকে আসছে? ঝুমকা বলে উঠল, আসলে এই বাসাতে আমরা থাকি, আর এটা আমার বাচ্চা, আসলে কেন কান্না করছে সেটা তো বুঝতে পারছি না। ওর কান্নার জন্য যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন। শুনুন, কান্নার শব্দে সমস্যা হচ্ছে না, কষ্ট হচ্ছে আমার। আর ওর মা কোথায়, তার কাছে দেন বাচ্চাকে। ওর মা নেই, তার কাছে দেওয়া যাবে না। ও সরি, বুঝতে পারিনি, দেখি তো বাচ্চার কি সমস্যা হচ্ছে। আরে আপনি বাচ্চাকে জামা পরিয়ে রাখছেন, আর ওই জন্যই সে তো গরমে কান্না করছে। আর আপনি ওকে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে গামছা দিয়ে শরীর ভালো করে মুছে সরিষার তেল দেননি কেন, তাই ঠান্ডা লেগে গেছে। ও, তেল দিতে হয় বুঝি, কিন্তু আমি তো জানতাম না, আমি গোসল করলে তো তেল দিই না, আমার তো ঠান্ডা লাগে না। আপনি আর এই বাচ্চা কি এক? ও 6 মাসের একটা বাচ্চা, ওকে সবসময় দেখে শুনে রাখতে হবে। আচ্ছা, পরের বার থেকে খেয়াল রাখবো। আর আপনাকে অনেক ধন্যবাদ সাহায্য করার জন্য। ঠিক আছে। আর শুনুন, আমি পাশের বাসায় থাকি, আপনারা নতুন এসছেন, তাই বাবা রাতে খাবার খেতে ডেকেছে। আচ্ছা ঠিক আছে, যাব। আর ওকেও নিয়ে আসবেন,
নাম কি ওর? এখনো তো নাম রাখিনি, তবে ওকে আমি সুখ বলে ডাকি। বাহ, খুব সুন্দর নাম তো। বাচ্চাটা যেমন মিষ্টি, ওর নামটাও তেমন মিষ্টি। রাতে পাশের বাসায় যাই, সুখকে নিয়ে আর একটু পায়েস রান্না করে নিয়ে যাই। আরে, আপনি চলে এসছেন? দেখি সুখকে। ও, কি মিষ্টি বাচ্চা, একদম পুতুলের মতন। আর আপনি আসুন, ভিতরে আসুন। ও, এই নিন পায়েস। আসলে আমি রান্না করতে পারি, তাই ভেবেছি একটু পায়েস রান্না করে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, আসুন। ও, বাবার সাথে কথা বলেন। ওনাকে আমি চাচা বলে ডাকি, খুব ভালো লোক। চাচা বললেন, আনোয়ার, এখন কি করবে তুমি? কোনো চাকরির খোঁজ পেলে? চাচা, কি বলেন? আমার মতন অশিক্ষিত লোককে চাকরি কে দেবে? দেখি কোনো গাড়ি চালাতে পারি কিনা। আচ্ছা বাবা, দেখো, আসলে ভালো মানুষের সাথে যে কেন সবসময় খারাপ হয় বুঝতে পারি না। আরে, তোমরা ওখানে কথা না বলে খাবার খেতে আসো, সুখকে আমি সুজি রান্না করে খাওয়াই। আরে, এই পায়েস তো খুব মজার হয়েছে। এত মজার পায়েস তো কখনো খাইনি। কে রান্না করেছে? আসলে চাচা, রান্নাটা আমিই করেছি, বাসা থেকে নিয়ে এসেছি পায়েস। বাহ, খুব ভালো। আচ্ছা ঝুমকা, ওকে আমাদের বাজারের খাবারের যে হোটেল আছে সেখানে কাজে নিলে কেমন হয়? বাবা, সেটা তো বন্ধ হয়ে যাবে, কোনো বিক্রি হয় না। আমিও ভেবেছি সেই দোকানে যাওয়া বন্ধ করব। যতদিন না বন্ধ হয় ততদিন আনোয়ার সেই দোকানে রান্নার কাজটা করুক। বন্ধ হয়ে গেলে ও তখন অন্য জায়গায় কাজ খুঁজে নেবে, আর অন্য কাজ খুঁজতে তো সময় লাগবে। ঠিক আছে বাবা, তাই হবে। আপনি কালকে রেডি থাকবেন। সকালে ঘুম থেকে উঠে মেয়ের জন্য খাবার রেডি করি, মেয়েকে খাওয়াই। কিন্তু ওকে রেখে কি করে যাব? এখানে তো কাকি নেই ওকে দেখে রাখার মতন। যদি একা থাকলে কোনো সমস্যা হয় তখন? কি হলো, আপনি রেডি হয়েছেন? আজকে যে দোকানে যেতে হবে সেটা কি মনে আছে? ঝুমকা বলল, হ্যাঁ মনে আছে, কিন্তু সুখকে কোথায় রেখে যাব? ওকে দেখার মতো তো কেউ নেই। আচ্ছা, এটাও তো একটা সমস্যা। ওকে আমার কাছে দিন, সুখও দোকানে যাবে। কি বলেন আপনি? শুধু শুধু কষ্ট করতে যাবেন কেন? ওকে আমিই রাখতে পারবো। শুনুন, দোকানে আমি আপনার মালিক, আমার দোকানে কে যাবে, আমার সাথে কে যাবে সেটা আমি ঠিক করব, তাই সুখ আমার সাথেই যাবে। আচ্ছা ঠিক আছে, চলে যাই। ওনার সাথে সুখও যায়। দোকানটা ভালো, রাস্তার সাথে বড় দোকান। এখানে চাকরি করা তো ভাগ্যের বিষয়। দোকান পছন্দ হয়েছে না হয়নি? আরে, এত বড় দোকান, পছন্দ তো হবেই। কিন্তু এই দোকান তো রাস্তার সাথে আরো অনেক বড়, তাহলে এখানে লস কেন হয়? রাস্তার সাথে তো দোকানে লস হওয়ার কথা না। আসলে সেটা জানি না। অনেক ভালো রাঁধুনি দিয়ে রান্না হয়েছে, কিন্তু মানুষ কেন আসতে চায় না সেটা বুঝতে পারি না। রান্না খেয়ে নাকি খারাপ হয়, কিন্তু আমরা খেলে তো ভালো লাগে, তাই কোনো মানুষ একবার খেয়ে আর দোকানে আসে না। ও, নিশ্চয়ই তাদের খাবার খেতে কোনো সমস্যা হয়, বা তারা মিথ্যা বলে। হতে পারে। আপনাকে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, দোকান বন্ধ করে দেব, তাই তাড়াতাড়ি একটা ভালো কাজ খুঁজে বের করুন। ঠিক বলেছেন। আমি দোকানে রান্নাঘরে যাই, কিন্তু কোনো রাঁধুনি নেই মনে হয়। এই দোকানে কেউ কাজই করতে চায় না, শুধু একটা ছেলে আছে, তার নাম ডলার। আপনি শুধু শুধুই এখানে কাজে এসেছেন, এই দোকানে তো আর কেউ আসে না। যে আসে সেই বলে খাবার নাকি টক, কিন্তু খাবার রান্নার সময় ভালো। বুঝতে পারি না কেন হয়। নিশ্চয়ই ভূত আছে। ভূত আছে কি না সেটা পরে দেখা যাবে, এখন চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে সব আছে। আমি মায়ের ডায়েরিটা বের করি, যেখানে অনেক রান্না আছে। আচ্ছা বস, এই ডায়েরিটা কার? অনেক রান্না আছে, এটা কার? এটা আমার মায়ের ডায়েরি। ছোটবেলা মা যখন রান্না করতো, আমি খেলা রেখে মায়ের রান্না দেখতাম। মা তার সব রান্না এই ডায়েরিতে রেখে গেছে। কি করে ভালো রান্না করতে হয় এই দেখনের জন্য রান্না করে কি করবেন বলুন? কয়েকদিন পরে তো বন্ধই হয়ে যাবে। শোনো, ওপরবেলা কখনো কারোর খারাপ করে না। সে যদি আমাকে এখানে পাঠায় তাহলে নিশ্চয়ই এর কোনো কারণ আছে, আর যদি দোকান বন্ধ হয়ে যায় তারও নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু আমার জীবনের সাথে যা হলো তার যে কি কারণ সেটাই বুঝতে পারি না। ওকে বস, চলুন কাজ করি। আপনার সাথে কথা বলে আমি আর পারবো না। আজ রান্না করব করলার তরকারি, তাও আবার ডিম দিয়ে। আমার মায়ের ছোট্ট রেসিপি। সব রেখে করলা। মাংস রান্না করি না, এমনি দোকানে লস হচ্ছে, তাই এটাই রান্না করতে হবে। আচ্ছা,
একটু পর খাবারটা খাই, অনেক টেস্টি হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন মানুষ আসবে খাওয়ার জন্য, সেই অপেক্ষায় থাকি। কিন্তু কোনো মানুষ আসে না, একজনও মানুষ আসে না। কি করব, এত খাবার কি নষ্ট হবে? 7 দিন কেটে গেল, দোকানে কোনো লোক আসে না, প্রতিদিন খাবার নষ্ট হয়। কিন্তু লোক যে কেন আসে না তার কারণ এখনো অজানা। সুখকে এখন ঝুমকার মা উনিই দেখে রাখেন। পরিবারটা খুব ভালো। বস, আজকেও তাহলে কেউ আসলো না? যাই, খাবারটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। এই দোকানের রান্না কেউ খাবে না। আরে, আজকের খাবার ফেলে দিও না। প্রতিদিন আসার সময় দেখি রাস্তার পাশে কিছু অসহায় মানুষ আছে, তারা ঠিক মতন খাবার খেতে পারে না। তাদের খাবার দিয়ে আসলে তারা খুশি হবে আর দোয়া করবে। ঠিক আছে বস, আপনার যা ইচ্ছা তাই করেন। আমাকে বাড়ি যেতে হবে, রাত হয়েছে। আচ্ছা, তুমি যাও। হঠাৎ দেখি ঝুমকা দোকানের মধ্যে বসে আছে। আপনি বাড়ি ফিরে যান নাই? না, যেতে ইচ্ছে করছে না। আপনি তো অসহায় মানুষকে খাবার দিতে যাবেন, চলুন তাদের খাবার দিয়ে আসি। আপনি যাবেন আমার সাথে? হুম, অসহায় মানুষদের সাহায্য করা একটা ভালো কাজ, তাই করতে তো হবেই। আর খাবার নষ্ট করার থেকে যদি কেউ খাবার খেয়ে খুশি হয়ে দোয়া করে তাহলে তো ভালো। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, আপনার বউ কি করে মারা গেছেন? আমি একটু কষ্ট নিয়ে মুখে হাসি দিই। সব মানুষ কি মারা গিয়েই জীবন থেকে চলে যেতে হবে? হয়তো তার জন্য আমি যোগ্য নেই, সেজন্য চলে গেছে। মানে, আপনার বউ মারা যায়নি? যদি বেঁচে থাকে তাহলে কোথায় সে? আর সুখ তার সাথে কেন নেই? আনোয়ার বলতে শুরু করলো, আমি যখন খুব ছোট তখন বাবা মারা যায়। মা মানুষের বাড়িতে কাজ করে বড় করে তোলে আমাকে। মায়ের যতই কষ্ট হোক না কেন, কখনো বাবার অভাব বুঝতে দেয়নি। কিন্তু যখন 10 বছর বয়স, তখন মাও মারা যায়। জীবন কতটা কষ্ট তখন বুঝতে পারি। স্কুলে যেতে পারিনি, মানুষের বাড়িতে কাজ করে বা যেভাবে হোক নিজের পেটটা চালাই। যখন বড় হয় তখন রিক্সা চালাই। তখন আমার জীবনে আসে ইরা। ওকে পেয়ে মনে হয়েছে এই পৃথিবীতে কেউ তো আছে যে আমার হবে। তারপর আপনার আর ইরার সংসার কি সুখের হয়েছে? সুখ কপালে তো সবার সয় না। নিজে পড়াশোনা করতে পারিনি, তাই খুব শখ করে বউকে কলেজে ভর্তি করি। শত কষ্ট করে ওকে কলেজ পাশ করাই। চাকরি করতে পারে সেজন্য ভালো প্রাইভেটও দিই। নিজে না খেয়ে হলেও ওর পড়াশোনার খরচ চালাই। ও যখন বিসিএস ক্যাডার হয় তখন খুশিতে আমার চোখে জল চলে আসে। জানেন, নিজের মায়ের মৃত্যুতেও আমি কান্না করিনি, কিন্তু ওর খুশিতে কান্না করি। ও চাকরি পেতে শহরে যায়, আর তখন থেকেই শুরু হয় ওর পরকীয়া। শহরের ছেলের সাথে ওর সম্পর্ক থাকে, কিন্তু সুখ তখন ওর পেটে, কিন্তু তাও পরকীয়া চালিয়ে যায়। সুখ জন্ম নেওয়ার 6 মাস পর ও পালিয়ে যায়। ও সুখের কথা একবারও ভাবেনি। কি বলেন? যার জন্য আপনি এত কষ্ট করলেন সে আপনার সাথে বেইমানি করতে পারে? পৃথিবীতে এমন মানুষও আছে, হয়তো আছে। ও যদি আমাকে বলতো যে ও আমার সাথে থাকতে চায় না, তাহলে আমি ওকে নিজে ওর ভালোবাসার হাতে তুলে দিতাম। কিন্তু ও আমার সাথে বেইমানি করলো, এর জন্য ওকে কোনো দিন মাফ করব না। আচ্ছা, ও এখন কেমন আছে নতুন বয়ফ্রেন্ডের সাথে? আসলে কি জানেন, দিন শেষে বেঈমানরাই ভালো থাকে, কিন্তু যারা হেরে যায় তারা শত কষ্টের পর নিজের আপন মানুষকে কখনো ভুলতে পারে না। তারা বেঁচে থেকেও হয়তো মারা যায়। আমি যাকে অন্ধের মতন বিশ্বাস করলাম, দিন শেষে সেই আমাকে অন্ধ প্রমাণ করলো। আচ্ছা, আপনি তার নামে মামলা করেননি? সে তো আপনার সাথে প্রতারণা করেছে। যাকে মনে বন্দি করতে পারিনি তাকে জেলে কি করে বন্দি করব? আর মামলা হলে ওর কখনো সরকারি চাকরি হবে না। যাকে শত কষ্ট করে পড়াশোনা করিয়ে বিসিএস ক্যাডার তৈরি করেছি, তার জীবন নিজে কি করে নষ্ট করি বলুন? আর ভালোবাসার মানুষকে ভালো থাকতে দেখলেও খুশি লাগে, যদিও সে এখন অন্য মানুষের। বাহ, আপনি একজন রিক্সাওয়ালা হয়ে এত সুন্দর কথা বলতে পারেন। শুধু পড়াশোনা থাকলে সুন্দর করে কথা বলতে হবে এমন কোনো কথা না। মনের কথা সব সময় সুন্দর। আর অশিক্ষিত মানুষের কষ্ট আছে, তাই হয়তো তারা সুন্দর করে কথা বলতে জানে। হ্যাঁ, ঠিকই বলেছেন। আচ্ছা চলুন, রাত হয়ে গেছে, বাড়ি ফিরে যেতে হবে। কালকে তো দোকানে যেতে হবে, চলুন। আমরা বাড়ি ফিরে যাই, সুখকে ঘরে নিয়ে যাই। মেয়েটা ঘুমিয়ে আছে। ঘুমানোর সময় কি মায়াবী লাগে আমার মেয়েকে। যদি কখনো ইরা ফিরে আসে তাহলে হয়তো আমি ওকে মাফ করে নিজের সাথে রাখতেই পারবো না, কারণ ও আমাকে কষ্ট দিয়েছে, সেটা আমি সহ্য করে নিতে পারবো।
কিন্তু ও তোকে কষ্ট দিয়েছে মা, তাই ইরাকে আমি কখনো মাফ করব না। সকালে দোকান খোলা হয়, আনোয়ার রান্না করে, কিন্তু প্রতিদিনের মতন কোনো লোক আসে না। দেখলেন বস, কোনো লোক আসে না, শুধু শুধুই রান্না করেন আপনি। আচ্ছা ঠিক আছে, বাহিরে গিয়ে অপেক্ষা করো, কেউ তো আসবে। তখন দুজন লোক আসে। বস দেখেন, লোক এসছে, এদের যদি ভালো করে খাওয়াতে পারি তাহলে আরও লোক আসবে। ঠিক আছে, তুমি যাও, ওদের কি লাগবে তা জিজ্ঞেস করে আসো, আর সুন্দর করে কথা বলবে। ঠিক আছে বস, আমি সেখানে যাই। একজন বৃদ্ধ লোক আর ওনার ছেলে এসেছেন, তাদের বসতে বলি এবং খাবার আনতে যাই। সেই লোকটি বলল, বাবা তুমি একটু বসে খাবার খাওয়া শুরু করে দাও, আমি একটু জরুরি ফোন করে আসি। তার বাবা বলল, ঠিক আছে তুই যা, কিন্তু বুকে একটু একটু ব্যথা অনুভব হচ্ছে, তবে সেটা বেড়ে যাচ্ছে। এর মধ্যেই খাবার এসে গেছে। খাবার মুখে দেয়, একটু খেতে না খেতেই শরীরটা আরও খারাপ হতে শুরু করেছে। আরে চাচা, আপনার কি হয়েছে? চাচা আপনি ঠিক আছেন তো? চাচা কথা বলেন। বাবা কি হয়েছে তোমার বাবা? চোখ খোলো। আমার বাবা ঠিক ছিল, কিন্তু এই দোকানের খাবার খেয়ে অসুস্থ হয়ে গেছে। সব দোষ এই খাবারের, নিশ্চয়ই খাবারে কোনো খারাপ কিছু মেশানো আছে। আমি তখন সেখানে ছুটে যাই। কি বলেন আপনি? খাবার খেয়ে কেন এরকম হবে? ভেজাল থাকবে কেন? আপনার বাবার হয়তো হঠাৎ করেই অসুস্থ হয়ে গেছেন। এসব আমাকে বোঝাতে আসবেন না। আমার বাবা ঠিকই ছিল, কিন্তু খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে গেছে। এই দোকানের নামে আমি মামলা করব, সবাইকে জেলে নিয়ে যাব। দেখেন, আপনি ভুল বুঝবেন না, শুনুন, দোকান এমনিই কত সমস্যা আছে, আরও সমস্যা এসে যোগ হয়েছে। আপনি এই শহর ছেড়ে কয়েকদিন চলে যান, সব ঠিক হলে আবার ফিরে আসবেন। ঝুমকা বলল, আমি কোনো অন্যায় করিনি, তাই পালিয়ে আমি যাব না। যদি জেল যেতে হয় তাও সমস্যা না। বাড়ি ফিরে আসি, সুখকে কোলে নিয়ে বসে থাকি। ওরা মনে হয় থানায় কেস করতে পারে। সুখ, তোর বাবা কয়েকদিন বাহিরে থাকতে পারে, তুই রাগ করবি না মা। তোর বাবার কিচ্ছু করে নাই। হঠাৎ খেয়াল করি দরজায় নক করে, খুলে দেখি পুলিশ আসে। আপনি মিস্টার আনোয়ার, চলুন, আপনার নামে কেস হয়েছে, থানায় যেতে হবে আপনাকে। ঠিক আছে চলুন। তখন ঝুমকা চলে আসে, আমি সুখকে ওনার কোলে দিই। যতদিন না আমি আসি ওকে একটু দেখে রাখবেন দয়া করে। আপনি চিন্তা করবেন না, আমি আপনার বেল করিয়ে বাহিরে নিয়ে আসব। ঠিক আছে, অপেক্ষা করব আমি। পুলিশ আমাকে নিয়ে থানায় চলে আসে। আসার সময় সুখ অনেক কান্না করতে থাকে, ওর জন্য একটু খারাপ লাগছে। ঝুমকা উকিলের কাছে যায়, তাকে সব ঘটনা খুলে বলে। উকিল বললেন, দেখুন ঝুমকা, কেসটা খুব শক্তিশালী। যদি ওই লোক বলে যে দোকানের খাবার খেয়ে না এমনিই উনি অসুস্থ হয়ে গেছেন, তাহলে কেসটা তুলে নিতে পারবো, না হলে এটা খুনের মামলা হিসাবে ধরে নেওয়া হবে। আমি ডলারকে ওই বৃদ্ধ মানুষের সাথে হাসপাতালে পাঠাই, তাই ডলারকে ফোন করি কোনো হাসপাতাল আছে সেটা জানতে। সিটি হাসপাতালে আসে, আমি সেখানে যাই, শুনি বৃদ্ধ লোকের জ্ঞান ফিরে এসছে। এই, আপনি এখানে কেন এসেছেন? আপনাদের জন্য আমার বাবার আজ এই অবস্থা, সবাইকে জেল খাটিয়ে ছাড়বো আমি। দেখুন, আজব কথা বলবেন না, আমাদের খাবারে কোনো সমস্যা নেই, আর আপনার বাবার তো জ্ঞান ফিরে এসেছে, তাহলে তাকে জিজ্ঞেস করেন আসল সত্যিটা কি। ঠিক আছে, চলুন বাবার কাছে, দেখি কে সত্য বলছে। ঝুমকা বলল, চাচা আপনার সাথে কথা বলাটা অনেক দরকার। আপনি যে দোকানে খাবার খেতে গেলেন, আমি সেই দোকানের মালিক, কিন্তু আপনি খাবার খেয়ে অসুস্থ হয়ে গেছেন। সবাই এটাই মনে করছে যে রান্না করেছে তার নামে কেসও করেছে, তার একটা 6 মাসের বাচ্চা আছে। দয়া করে সত্যিটা বলুন। আসলে আমার শরীর খাবার খাওয়ার জন্য খারাপ হয়নি। অনেক সময় আগে থেকে বুকে ব্যথা অনুভব করতে থাকি, ধীরে ধীরে ব্যথা বেশি হতে থাকে। খাবার খাওয়ার ফলে কোনো সমস্যা হয়নি। করলা দিয়ে এত সুন্দর খাবার রান্না করা যায়, সেজন্য যে রান্না করেছে তাকে ধন্যবাদ দিতে চাই আমি। আপনার বাবা ঠিকই বলেছেন, ওনার বুকের ব্যথা অনেক সময় ধরে হচ্ছে, সেটা খাবার খাওয়ার জন্য নয়। আর যদি উনি করলার তরকারি না খেয়ে অন্য কোনো মাংস দিয়ে ভাত খেতেন, তাহলে আপনার বাবাকে বাঁচানো যেত না, তার শরীরে অনেক সমস্যা হতে পারত। এটা ডাক্তার বলল। শুনলেন তো ডাক্তারের কথা, এবার বিশ্বাস হলো? দোকানের খাবারে কোনো সমস্যা হয়নি, কেসটা দয়া করে তুলে নিন। সরি সরি, বুঝতে পারিনি, দয়া করে মাফ করে দেন, কেস এখনই তুলে নেব। আচ্ছা, অনেক তো আনোয়ারের কথা শুনলেন, এবার ইরা কোথায় আছে সেটা জানতে হবে। বড়লোক বয়ফ্রেন্ডের সাথে কেমন আছে সে? ইরা, তুমি এখনো পড়াশোনা করছো? বাদ দাও তো, আর পড়াশোনা করে কি হবে? তুমি তো সরকারি চাকরিতে জয়েন করে ফেলেছো। ইরার বয়ফ্রেন্ড মিজান বলল।
আরে, সরকারি চাকরি হয়ে গেছে, কিন্তু আরো ভালো কিছু করতে হলে তো পড়াশোনা করতে হবে। আচ্ছা, এই হোটেলে থাকতে আর ভালো লাগছে না, তোমার বাড়িতে নিয়ে যাও না। বাড়িতে তো নিয়ে যেতেই হবে, কিন্তু এখন না, মা বাবা সবাই বিদেশে, তারা 2 দিন পর দেশে ফিরে আসবে, তখন নিয়ে যাব। সত্যি? তোমার বাবা মা বিদেশে থাকে? তোমরা তো তাহলে অনেক বড় লোক। হ্যাঁ, কিন্তু তোমার ওই রিক্সাওয়ালার স্বামীর থেকে যে পাওনা টাকাটা নিতে হবে তো, আর সেই টাকা দিয়ে আমরা দেশে বিদেশে বেড়াতে যাব। কিন্তু ওর তো কিছুই নেই, বাড়িও নেই, টাকা কোথা থেকে দেবে? আরে, সেটা ও কোথা থেকে দেবে তা ওর ব্যাপার, তোমার তাতে কি? তুমি ওর থেকে টাকা চাও, কোথাও তুমি ওকে এখনো ভালোবাসো না তো, তাই টাকা চাইতে পারবে না? ওর জন্য দয়া হচ্ছে তোমার? আরে, আমি তো তোমাকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, টাকা ওর থেকে নিয়ে নেব আমি। এদিকে আনোয়ার জেল থেকে বের হয়, বাড়ি ফিরে এসে সুখকে জড়িয়ে ধরে আদর করে। সত্যি, মেয়েটা বাবাকে না দেখতে পেয়ে অনেক কান্না করছে। হঠাৎ ফোনে কারোর কল আসে, নাম্বারটা দেখে অবাক হয়ে গেছে। কি, আমার নাম্বার সেভ করে রাখতে ভুলে গেলে? কেমন কাটছে তোমার দিন? ইরা বলল। আমার দিন কেমন কাটছে সেটা জানার তোমার দরকার নেই, কি কারণে ফোন করলে সেই কারণটা বলো। দেখো, আমার পাওনা টাকা চাই, তোমার মনে আছে 5 লাখ টাকার কথা? আমার টাকা লাগবে, তাড়াতাড়ি তা দিতে হবে। ইরার কথা শুনে অবাক হয়ে যাই আমি। টাকা কোথা থেকে দেব আমি? গাভী বিক্রি করে টাকা নিয়ে এসছি, এখনো তো কোনো চাকরি করি না, দোকানও বন্ধ হয়ে গেছে, তাই টাকা জোগাড় করা তো অসম্ভব। কি হলো আনোয়ার, কি ভাবতে বসে গেলে? শোনো, টাকা আমার খুব তাড়াতাড়ি লাগবে, তাই কোথায় টাকা দিতে পারবে সেই জায়গার নামটা বলে দাও, কারণ টাকা দিয়ে আমি আর আমার বয়ফ্রেন্ড ঘুরতে যাব বিদেশে। ওর কথা শুনে একটু কষ্ট হয়। ওর পড়াশোনার জন্য সব বিক্রি করে দিয়েছি, বাবা বেশি জমি রেখে যেতে পারেনি, কিন্তু গ্রামে যা ছিল সব বিক্রি করা শেষ। এতগুলো টাকা কোথা থেকে নিয়ে আসবো? ইরা ফোন রেখে দেয়। আরে, আপনার চোখে পানি কেন? কে ফোন করেছে? কথা বলুন আপনি। ঝুমকা বলে উঠল। আপনি সুখকে একটু কোলে নেন, আমি একটু ছাদে যাব। ওনার কোলে সুখকে দিয়ে ছাদে যাই। আজ মায়ের কথা অনেক মনে পড়ছে, মা থাকলে হয়তো জীবনে এত সমস্যা হতো না, কিন্তু এখন কি করব আমি? ঝুমকা সুখকে ঘুম পাড়িয়ে ছাদে চলে যায়। আরে, আপনি এখানে কি করেন? সুখ তো ঘুমিয়ে পড়েছে। আর চোখ এমন লাল কেন আপনার? মনে হচ্ছে কান্না করলেন। কি হয়েছে বলুন? আমার জীবনের দুঃখ আপনি জেনে কি করবেন বলুন? খুব ইচ্ছে করে একটু সুখে থাকতে, কিন্তু সবার কপালে সুখ সহ্য হয় না। আচ্ছা, টাকা দিয়ে কি সুখ কেনা যায়? যদি আজ টাকা থাকতো তাহলে ইরা আমাকে ছেড়ে চলে যেত না। যে চলে যায় সে আপনার না, তার জন্য কষ্ট পেয়ে শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করবেন না। ইরা ফোন করেছিল একটু আগে, ওর পাওনার টাকা চাইছে, সেই টাকা দিয়ে সে আর তার প্রেমিক ঘুরতে যাবে বিদেশে। কিন্তু এত টাকা কোথা থেকে আসবে? আপনি তো জানেন এখন আমি বেকার, তাই এই টাকা দেওয়া তো অসম্ভব। একজন মহিলা কতটা খারাপ হতে পারে সেটা আপনার বউকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। নিজের সুখের জন্য তার স্বামী আর সন্তানের সাথে এমন করতে পারে? সে কি মানুষ? আর তার মধ্যে মন বলতে কিছু আছে? তা তো আমার মনে হয় না। হ্যাঁ, করতে পারে। আসলে ভুলটা আমার, কাউকে এত বেশি ভালোবাসা উচিত না যার ধোঁকা না পারেন সহ্য করতে, আর না পারেন তাকে কোনো শাস্তি দিতে। যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি তার জীবনে সমস্যা সৃষ্টি করতে কি পারি? আর যদি সে সত্যিই দোষ করে তাহলে ওপরে একজন আছে, সেই শাস্তি দেবে। কিন্তু এত টাকা কোথা থেকে দেবেন আপনি? আনোয়ার উত্তর না দিয়ে ঘরে চলে আসে। একটা সিন্দুক থেকে একটা গলার হার বের করে। এটা তার মায়ের হার। বাবা কখনো তোমাকে কিছু দিতে পারেনি মা, কিন্তু বিয়ের সময় এই হারটা তোমাকে দিয়েছে। বাবা মারা যাওয়ার পর আমাদের জীবনে অনেক দুঃখ এসেছে, কিন্তু তুমি কখনো এই হার বিক্রি করে দাওনি, সব সময় নিজের কাছে দিতে। তুমি যখন চলে গেলে তখন এই হার তোমার স্মৃতি হিসাবে রেখে দিই। যখন এই হার ছুঁয়ে দেখি তখন মনে হয় তুমি আমার আশেপাশে আছো, কিন্তু আজ সেটা বিক্রি করে দিতে হবে। মাফ করে দাও আমাকে মা, মাফ করে দাও। আনোয়ার হার বিক্রি করে দেয়। যখন হারটা শেষ দেখে তখন ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। মা মারা যাওয়ার পর এই হার তাকে মায়ের কথা মনে করিয়ে দিয়েছে, কিন্তু আজ মনে হচ্ছে মা সত্যিই তাকে ছেড়ে চলে গেছে। খুব কষ্ট হচ্ছে ওর। ইরাকে ফোন দিয়ে একটা জায়গায় আসতে বলে। ইরা বলল, বাহ, 2 দিনের মধ্যেই টাকা জোগাড় করে ফেললে? কোথা থেকে এলো এত টাকা?
কোনো চুরি ডাকাতি করে নিয়ে আসলে নাকি? না না, চুরি করব কেন, তোমার জন্য নিয়ে এসছি। যাও, নিজের প্রেমিকের সাথে ঘুরে আসো বিদেশ। আর বিয়ে করলে আমাকে দাওয়াত দেবে কেমন? রিক্সাওয়ালা, আমি ঠিক মতন খাবার খেতে পারি না, তোমার বিয়েতে মন ভরে খাবার খাবো? বাহ, নিজের যোগ্যতার সাথে পরিচয় হয়ে গেছে তোমার, খুব ভালো। আচ্ছা আচ্ছা, দাওয়াত অবশ্যই দেব। আর শোনো, কোনো উপহার নিয়ে আসতে হবে না, ফ্রিতে গরিব দুঃখীদেরকে খাওয়ানো হবে। নিজের জীবনে সুখে থাকবে, আর উপহার একটা আমি দেব, সময় হলে পেয়ে যাবে। ঠিক আছে, দেখা হবে। আজ আনোয়ার ওর কথার উপর জবাব দিতে পেরেছে, কারণ ঝুমকা ঠিকই বলেছে, যে ছেড়ে চলে যায় সে কখনো আপনার থাকে না। কান্না করলে সমস্যার সমাধান হয় না, লড়তে হবে। যে মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে তাকে দেখাতে হবে আপনি কি ছিলেন, তার সফলতার সবচেয়ে বড় প্রতিশোধ। রাতে বাসা ফিরে যাই সুখকে নিতে। ঝুমকাদের বাড়িতে গিয়ে দেখি সেখানে অনেক মানুষ এসছে। চাচা আমাকে ডাক দেন, আরে আনোয়ার, ওখানে দাঁড়িয়ে কেন, ভিতরে এসে বসো, যাও। ও, ঝুমকাকে দেখতে লোক এসেছে। আসলে ছেলে আগে থেকেই পছন্দ করা, তাই বিয়ে তাড়াতাড়ি দিয়ে দেবে। আমি ঝুমকার দিকে তাকিয়ে দেখি উনি সুন্দর একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, বেশ খুশি লাগছে ওনাকে। মনে হয় আগে থেকে প্রেম আছে ছেলের সাথে, আর পরিবার মেনে নিয়েছে। সত্যি মেয়েটা অনেক ভাগ্যবতী। আমি সুখকে চাচির কোল থেকে নিয়ে রুমে চলে আসি। ইরা বলল, 5 লাখ টাকা নিয়ে এসেছি, এখন বিয়ে করে আমরা হানিমুনে বিদেশে যাব। ঠিক আছে, অবশ্যই যাব, তবে তুমি টাকাটা আমাকে দিয়ে দাও, একটু নিচে গিয়ে কিছু কিনে নিয়ে আসি। আসলে আমার এটিএম কার্ডটা নষ্ট হয়ে গেছে, আর কালকেই আমরা বিয়ে করে নেব। ঠিক আছে। এবার ইরা বসে বসে কল্পনা করতে থাকে সে বিয়ের পর অনেক বড় লোক হয়ে যাবে। এদিকে আনোয়ার, আমি একটু সুখকে নিয়ে খেলা করে রান্নাঘরে যাই, ওর জন্য একটু সুজি তৈরি করে ওকে খাওয়াতে থাকি। আর আমার মেয়ে এত ভালো, কান্না না করেই খেয়ে নেয়। অনেক সময় পরে দরজায় কেউ কড়া নাড়ল। দরজা খুলে দেখি ঝুমকা। আরে আপনি কেমন মানুষ, বাসায় গেলেন কিন্তু না খেয়ে চলে আসলেন? সবাই কাজে ব্যস্ত থাকার কারণে কেউ আপনাকে খাবার বেড়ে দিতে পারেনি, তাই বলে আপনি না খেয়ে চলে আসলেন? বাবা আমার উপর রাগ করে, তাই আমি খাবার নিয়ে চলে এসেছি। আরে এমন কিছু না, আসলে আপনারা আমার জন্য অনেক করেছেন, সারাদিন সুখের যত্ন আপনিই তো নেন, কিন্তু তখন আপনার বাসায় কত অতিথি ছিল, তাই বিরক্ত করিনি। আরে বিরক্ত করতে হবে কেন, আপনি আর সুখ কি আমাদের পর? শুনুন, এই নিন খাবার, আর পুরোটা শেষ করবেন। ঠিক আছে, আপনি আমার মালিক, আপনার কথা তো শুনে চলতেই হবে, না হলে আবার যদি চাকরি থেকে বের করে দেন। আচ্ছা, আপনার বেইমান বউ টাকা পেয়ে গেছে, আপনি তাকে টাকা দিতে পারলেন? চিন্তা করবেন না, সে টাকা পেয়ে গেছে, এবারে তাকে যোগ্য জবাবও দিতে পারি নাই, তবে চুপ করে থাকি নাই। যাই হোক, গরিব বলে নিজের কাছে ছোট হয়ে যায়নি। বাহ, আচ্ছা, আগামী শুক্রবার আমার বিয়ে, আপনাকে দাওয়াত খেতে আসতে হবে কিন্তু, না হলে চাকরি কিন্তু সত্যিই চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনার বিয়ে যেতে তো হবেই। হঠাৎ করে সুখ কেঁদে ওঠে। মনে হয় আপনি আমাকে দাওয়াত দিয়েছেন কিন্তু সুখকে দাওয়াত দেননি, তাই রাগ করেছে। হ্যাঁ, আপনার মেয়ে তো অনেক অভিমানী। আচ্ছা সুখ, আমার বিয়ে খেতে আসবে, আমি সুখের জন্য সুজি রান্না করব। এখন কান্না বন্ধ হোক। সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেছে ওর। ঝুমকা চলে যায়। আমি খাবার খেয়ে সুখকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে সুখকে সঙ্গে করে নিয়ে দোকানে যাই। আসলে সামনে ঝুমকার বিয়ে, তাই চাচি অনেক বিজি থাকবেন, তাই সুখকে দিয়ে ওনাকে বিরক্ত করতে চাইনি। একটা বাচ্চা রেখে কাজ করা সহজ কথা না। আরে বস, আপনি এসে গেছেন, চলুন দোকান খোলা যাক, দেখি কি হয়, আজকে খাবার ফেলে দিতে হয় নাকি। ঠিক আছে চলুন, তবে আজ বেশি ভালো রান্না করব না, টমেটো দিয়ে কিছু রান্না করব, যদি কেউ না আসে খাবার তো নষ্ট হবে। আচ্ছা বস, রান্না শুরু করে দেন। আমি দোকানের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি, যদি কোনো লোক আসে তাহলে তাকে হাতে পায়ে ধরে হলেও আপনার রান্না খাইয়ে ছাড়বো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তারপর ডলার বাইরে গিয়ে একটি লোককে নিয়ে আসে এবং তাকে আমার রান্না করা খাবার খাওয়ায়। কিন্তু হঠাৎ করে লোকটা রেগে গিয়ে সমস্ত রান্না মাটিতে ছুঁড়ে ফেলে দেন আর বলে খাবারটা প্রচণ্ড বাজে গন্ধ। আমি আর ডলার বুঝতে পারি না কেন খাবারটা গন্ধ হলো, খাবারটা তো সবে মাত্র রান্না করা হয়েছে। তারপর আমার মাথায় একটা চিন্তা এলো, খাবারে কেন গন্ধ হয়ে যাচ্ছে? আশেপাশে কি কোনো বাজে জায়গা আছে যেখান থেকে দুর্গন্ধ আসে?
বস, সামনে একটা ডাস্টবিন আছে, সেখান থেকে গন্ধ আসতে পারে, চলুন আপনাকে সেখানে নিয়ে যাই। তোমাকে যেতে হবে না, সুখকে নিয়ে তুমি এখানে থাকবে, আমি যাব সেখানে। অনেক কষ্ট করে ডাস্টবিন খুঁজে পাই, কিন্তু এটা কোনো ডাস্টবিন না, একটা মাঠ যেখানে সবাই ময়লা ফেলে। আমি খুব কষ্ট করে ময়লা পরিষ্কার করি, তারপর সুখকে ঝুমকার কাছে রেখে ডলার সেখানে যাই। আরে বস, আপনি এখানে কি করছেন? এই ময়লা পরিষ্কার করছেন কেন? আরে, একবার পরিষ্কার করলে আর গন্ধ আসবে না। তারপর আমি রাতে বাড়ি আসি, শরীর অনেক খারাপ, তাই সুখকে ঝুমকার কাছে রেখে আসি। হঠাৎ মধ্যরাতে কান্না করা হচ্ছে এমন আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে যাই। মনে হচ্ছে ঝুমকা কান্না করছে, কিন্তু এত রাতে কোনো বিপদ হলো না তো? আমি তাড়াতাড়ি উঠে সেখানে যাই। বাবা, তোমার কি হয়েছে? বাবা, বুকে কি বেশি ব্যথা করছে? তুমি চিন্তা করো না, এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব তোমাকে। আরে কাকা, আপনার কি হয়েছে? হঠাৎ কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে, কি হয়েছে আপনার কাকা? আরে দেখুন না, বাবা রাতে খেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু হঠাৎ বুকে ব্যথা অনুভব করছে। মা জেগে উঠে আমাকে ডাক দেয়, কিন্তু ব্যথা কমছে না, বরং বেড়েই যাচ্ছে। কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি বলেন? আচ্ছা চলেন, কাকাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনি ধরেন এক পাশে, আমি ধরি আর এক পাশে। তারপর আমি সুখকে ঝুমকার মায়ের কাছে রেখে আমি এবং ঝুমকা কাকাকে নিয়ে হাসপাতালে যাই। কিন্তু সেখানে ডাক্তার বলেন কাকা আর নেই। 3 দিন কেটে যায়। আরে, আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে ঘরে যান, শীত পড়েছে, ঠান্ডা লেগে যাবে আপনার। চিন্তা করবেন না, কিছু হবে না। কিন্তু আপনি এখানে কেন, কি করছেন? আসলে অনেকদিন ধরে চাঁদ দেখা হয়নি, তাই একটু দেখতে আসলাম। ও আচ্ছা, আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে তো একবারও এখানে আসতে দেখলাম না, সে কোথায়? বাবার মৃত্যুর 3 দিন পরের দিন সে কল করে সে আমাকে বিয়ে করতে পারবে না, কারণ এখন আমার বাবা নেই। কে সংসার চালাবে, কে নেবে সব দায়িত্ব? আর বাবা ওদের বলেছে 5 লাখ টাকা দেবে বিয়ে করলে যৌতুক হিসাবে, কিন্তু এখন এত টাকা কোথা থেকে দেব? তাই আর বিয়ে হবে না। আসলে এই পৃথিবীতে ভালোবাসা ভুল, নাকি আমার আর আপনার কাউকে ভালোবাসা ভুল, সেটা বুঝতে পারছি না। আসলে ভাগ্য এক আজব জাদুকর। হ্যাঁ, ঠিকই বলেছেন। আচ্ছা, দোকানের কি খবর? কোনো লোক এসেছে? এখনো অবধি তো না, তবে দেখি কি করা যায়। আচ্ছা, তাহলে সকালে ঘুম থেকে উঠে দোকানে যাওয়া যাক। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে দোকানের জন্য বেরিয়ে পড়ি, কিন্তু দোকানে কোনো লোক আসে না। আজকে দোকানে কোনো লোক আসবে বলে মনে হয় না। আমরা যেখানে ময়লা পরিষ্কার করি সবাই আবারও ময়লা ফেলে দেয়। কি করব, এদের ময়লা ফেলানো কি করে আটকাতে হবে? তারপর আনোয়ার একটা বুদ্ধি বের করে। সেখানে সরকার প্রদত্ত কিছু ময়লা ফেলার নিষিদ্ধকরণের নিয়ম লিখে রাখেন, এবং সেখানে লেখা থাকে এখানে ময়লা ফেললে পুলিশ তাদের কাছ থেকে জরিমানা নেবেন। এই বুদ্ধি থেকে ডলার তার খুব প্রশংসা করে। এদিকে ইরা 2 দিন ধরে তার বয়ফ্রেন্ডের জন্য হোটেলে অপেক্ষা করছে, কিন্তু সে আর আসে না। তাই বাধ্য হয়ে হোটেল থেকে বের হয়ে যায়, কিন্তু তার কাছে কোনো টাকা নেই। তাই সে হোটেল ভাড়া কি করে দেবে, তাই সে পালিয়ে যায়। কিন্তু সে কাউকে চেনে না, তাই তার মামার বাড়িতেই ফিরে যায়। তার মামি বলেন, কি রে রা, তুই এখানে? শুনেছি তোর নাকি চাকরি হয়েছে, কিন্তু তুই একা কেন? আনোয়ার কোথায়? আমি মামির পায়ে পড়ে যাই। মামি, সব দোষ আমার। আমি আনোয়ারকে রেখে, নিজের মেয়েকে রেখে টাকার লোভে অন্য একজনের সাথে পালিয়ে যাই, কিন্তু সে আমার সব টাকা নিয়ে কোথায় চলে গেছে, তাকে ফোন করলে আর পাওয়া যাচ্ছে না। কি, তুই আনোয়ারের মতন একটা ভালো ছেলেকে রেখে তুই অন্য একজনের সাথে পালিয়ে গেলি কি করে? আর ওই 6 মাসের বাচ্চার জন্য একটুও মায়া হলো না তোর? কেমন মা রে তুই? মামি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, লোভে পড়ে এমন করে ফেলেছি। কিন্তু মামি, এখন আমি কোথায় যাব? একটু থাকতে দাও আমাকে মামি। মামি একটু চিন্তা করে। এমনি এই বাজারে কাজের লোক পাওয়া অনেক টাকা লাগে, যদি ও বাড়ির সব কাজ করে দেয় তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাবে। মামি ইরাকে দিয়ে অনেক কাজ করায়। ইরার প্রচণ্ড খিদে পায় এবং সে তার মামিকে গিয়ে বলে কিছু খাবার হবে। এত খাবার খেতে হবে না, নিজের কপাল খেয়ে এখন আবার খাবার খেতে এসেছে। যে মানুষ তোকে এত কষ্ট করে পড়াশোনা করে চাকরি করে দিয়েছে, তার সাথে থাকতে পারলি না তুই? তোর মতন একটা খারাপ শুধু শাস্তিই পেতে পারে। যা, কোনো খাবার নাই তোর জন্য।
কয়েক বছর কেটে যায়। আনোয়ার এখন অনেক বড় ব্যবসায়ী। শহরে কেউ নাই যে তাকে চেনে না। দোকানে আস্তে আস্তে মানুষ আসে, সবাই খেয়ে অনেক প্রশংসা করে, ব্যবসা বাড়তে থাকে। আর সেই জায়গায় এখন কেউ ময়লা ফেলে না। গার্ড এসে বলে গেল, স্যার, আপনার সাথে একজন মহিলা দেখা করতে এসেছে। ওর নাম বলল ইরা, আপনার পরিচিত বলল। নামটা শুনে চোখে জল চলে আসে। ইরা হঠাৎ দেখা করতে এসছে? নিশ্চয়ই তার অনেক সুখ, সেটা দেখাতে এসছে। তুমি ভিতরে আসতে বলে দাও। ইরা বলল, আনোয়ার, তুমি কেমন আছো? কয় বছর ধরে তোমাকে খুঁজে যাচ্ছি, কিন্তু কোথাও নেই তুমি। সেই পুরনো বাড়িতে গিয়ে খুঁজেও তোমাকে পাইনি। একটা খবরের কাগজে তোমার নাম দেখে এখানে আসি। আমি ওর চেহারা দেখে অবাক হয়ে যাই। এ কোন ইরা? যাকে ফুলের চেয়েও বেশি সুন্দর দেখতে লাগে সেই ইরা? কিন্তু এখন এমন চুল এলোমেলো, চামড়া কুঁচকে গেছে, যে কোনো লোক দেখে ভয় পাবে এমন হয়ে গেছে কেন? আনোয়ার, তোমার সাথে যা করেছি তা অন্যায় ছিল। সেই শাস্তি আমি পেয়েছি। আমার বয়ফ্রেন্ড আমার সাথে প্রতারণা করেছে। এরপর আমি বাড়িতে যাই, সেখানে মামি অনেক খারাপ ব্যবহার করে। আমি যখন প্রতিবাদ করি তখন মামি আমাকে চুরির অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে দেয়। তাই আমার চাকরিটাও চলে যায়। এতদিন আমি জেলে ছিলাম আনোয়ার, আমাকে মাফ করে দাও আনোয়ার। ইরা, আমি তোমাকে মাফ করার কে? তুমি যদি নিজের ভুল বুঝতে পারলে এটাই অনেক। আমাকে কি তুমি নিজের জীবনে ফিরিয়ে নেবে? আমি আর তুমি আমাদের মেয়েকে নিয়ে সুখের সংসার করব আবার? সেটা আর কখনো সম্ভব না ইরা। তুমি এখন আমার জীবনে একটা অতীত, যাকে মনে আমি করতে চাই না। আর আমার মেয়ে জানে তার মা মারা গেছে, তাই তুমি এখান থেকে চলে যাও। আমি আমার মেয়ের সাথে দেখা না করে কোথাও যাব না আনোয়ার। তুমি যদি ওর সাথে দেখা করতে না দাও তাহলে আমি কেস করব। হীরা, তুমি এখনো বোকা থাকবে? আচ্ছা, তুমি যেই থানাতেই কেস করবে সেখানে গিয়ে পুলিশকে আমার হয়েই সালাম দেবে। আর যদি কোনো উকিল আমার নাম শোনার পর তোমার কেস নেয় তাহলে আদালতে দেখা হবে। তুমি তোমার টাকার পাওয়ার দেখিয়ে সব করতে পারো না আনোয়ার। আমি সুখের মা, ওর উপর অধিকার আছে আমার। টাকা থাকলে তো দেখাতে হবেই। আর সুখের নাম নিজের মুখে কখনো উচ্চারণ করবে না তুমি। ও জানে ওর মা মৃত্যুবরণ করেছে ওর জন্মের সময়, কিন্তু ওকে গিয়ে যদি বলি ওর মা 6 মাস বয়সে ওকে রেখে একটা ছেলের সাথে পালিয়ে গেছে, তখন ও তোমাকে ঘৃণা করবে ইরা। আর অধিকার জন্ম দিলেই কেউ মা হয়ে যায় না। তুমি কি করতে পারবে সেটা কোর্টে দেখা যাবে। আর আমার মেয়ে সবসময় আমাকেই পছন্দ করবে, কারণ ওকে আমি শিক্ষা দিয়ে বড় করেছি আমি। আনোয়ার, তুমি এটা করতে পারো না আনোয়ার, আমার মেয়ে সুখ। চিৎকার করে ইরা। আমি রুম থেকে বের হয়ে যাই। ইরা, আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করতে চাইনি, কিন্তু ভাগ্য তোমাকে শাস্তি দিয়েছে, সেটা তো তোমাকে পেতেই হবে। লোভের ফল কখনো ভালো হয় না ইরা। আমি একজন গার্ডকে ডাক দিই। জি বস, কিছু বলবেন? হ্যাঁ, এই মহিলাকে আমাদের একটা দোকানে রাঁধুনি হিসাবে কাজ দিতে হবে, আর খাওয়া আর শোয়ার জন্য রুম দাও। আশা করি তুমি সেখানে 3 বেলা খেতে পারবে ইরা। হঠাৎ সুখ এসে বলল, আব্বু, তুমি ঝুমকা মাকে কি বলবে মনে আছে তো? ওকে বলবে, আই লাভ ইউ ঝুমকা। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? মনে থাকবে তো কথাটা? আরে টেনশনে সব ভুলে যাচ্ছি আমি। কি করে বলবো? ওর সামনে গেলে তো সব ভুলে যাই আমি। ওহ আব্বু, তুমি সত্যি একটা ভীতু। একটু সাহস জোগাড় করো, সত্যি বলতে হবে। আমি ঝুমকার সামনে যাই, একটু হাঁটু দিয়ে বসে যাই। ঝুমকা, আমি কখনো ভালোবাসায় বিশ্বাস করিনি, কিন্তু তোমার প্রতি কখন যে ফিলিংস তৈরি হয়ে গেছে বুঝতেই পারিনি। তুমি আমার জীবনে সব কাজে পাশে থাকলে। যদি কখনো ব্যবসায় লস হয়ে যেত আমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলতাম, কিন্তু তুমি সব সময় বিশ্বাস করতে আমাকে। আমি পড়াশোনা জানি না, কিন্তু তুমি আমাকে শিখিয়ে নিলে। আমার সুখকে তুমি মায়ের মতন আদর করেছো, ওকে কখনো মায়ের অভাব বুঝতে দাওনি। তুমি কি আমাকে বিয়ে করবে ঝুমকা? আরে আব্বু, তুমি তো ফুল নিতেই ভুলে গেলে। এবার আমি গিয়ে বসে বলি, ডিয়ার ঝুমকা মা, তুমি সত্যি আমার মা হবে? ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ ঝুমকা। তারপর আনোয়ার ঝুমকাকে বলে, তোমাকে নিয়ে আমি বাঁধবো সুখের ঘর। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।
দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।